ইসলামের প্রতি এই সমর্থনটা যেটা মানুষের প্রতি আছে, এটা যদি সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়ে আসতে চান, তাহলে ইউনিট বৃদ্ধি করার কোনো বিকল্প। এই জন্য এখানে আমি আরো সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই সেশনে আপনারা এমন একজন সদস্য থাকবেন না যিনি কমপক্ষে একটি ইউনিট জন্ম দিয়েছেন। ঠিক আছে, এটা আপনার বার্ষিক পরিকল্পনার মাঝে কমপক্ষে একটা ইউনিট, যার যেই জায়গায় সুবিধা সেই এলাকা ঠিক করে কমপক্ষে একটা ইউনিট প্রত্যেক সদস্য ভাই যদি করেন, তাহলে মহিলা বাদ দিলে আপনার 11টি কে হয় ইউনিট। একজন সদস্য যদি একটা একটা করে কি করে ইউনিট করে, তো এই আউটপুটটা সদস্য ভাইদের পক্ষ থেকে আমরা এই বছরে পেতে চাই। একটা ইউনিট এবং 3জন কর্মী, 1জন রূপম। যেমন একটা ইউনিট, 3জন কর্মী, একটা ইউনিট। এই 3টা জিনিস এক একজন সদস্য ভাই এই সেশনে উপহার দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এখানে কর্মীদের সংখ্যা এত বেশি হয়ে যায়নি বা এত বেশি এক্সপার্ট কর্মী এখানে নেই যাদের মাধ্যমে আমরা ইউনিট করতে পারি। ইউনিট করতে গেলে পরিশ্রমটা কিন্তু সদস্য ভাইদেরকে করতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। এটার সাথে মিলিয়ে আরেকটা কথা বলতে চাই, সেটি হলো আপনাদের সকল কার্যক্রমগুলো যেগুলো আপনারা এখন করতেছেন, এগুলা সাংগঠনিক সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। আপনাদের রিপোর্টটা সাংগঠনিক সিস্টেমের ভিতরে আসতে হবে। আপনাদের বাইতুল মালের হিসেব সংরক্ষণটা সংগঠনের সিস্টেমের মধ্যে আসতে হবে। আপনাদের টিসিটা আপনাদের মতো করে করতে হবে না, এটা পুরোপুরি সাংগঠনিক মেজাজে করতে হবে। এইভাবে সকল কাজগুলোকে আমরা যত দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন ওই কাজটা তত বেশি সাস্টেইন করবে এবং আমরা কাজ যা করব সে আলোকে আউটপুট পাবো। তো কোন জিনিস সাংগঠনিক সিস্টেমের বাইরে নাই, এটা আপনারা দেখবেন যে কাজ করতে গেলে দেখবেন যে এখানে আমি সংগঠন পদ্ধতিটা ফলো করতেছি। ইউনিট বানাচ্ছি, একটা ইউনিটে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে একটা ইউনিটের শর্তগুলি পূরণ করতে হবে। 2 নম্বর হচ্ছে একটা ইউনিটের কাজ থাকে। 3 নম্বরে ইউনিটের মাসিক কিছু কি থাকে, প্রোগ্রাম থাকে। অথচ আপনি যে ইউনিট বানাচ্ছেন, এই 3টা দিক থেকে একটা ইউনিট যদি আপনি না করেন, ওগুলো ফুলফিল করে যদি না করেন, এটা আসলে একটা আদর্শ ইউনিট হবে না। অথচ এই শর্তগুলো আমরা জানি না, কাজগুলোও আমরা জানি না, হয়তো মাসিক বৈঠকগুলো আমরা জানি। একটা উদাহরণ দিলাম, এইভাবে প্রত্যেকটি জিনিস যাতে সংগঠন পদ্ধতির আলুকে আমরা নিয়ে আসতে পারি, সংগঠন পরিচালনায় এটাকে দায়িত্বশীলদের কি দেওয়া, গুরুত্ব দেওয়া। আপনারা দেশের সংগঠন পদ্ধতিটা আনেন, এখানে দরকার থেকে প্রিন্ট করে, এখানে যেগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে সেগুলো আপনারা কি করবেন, ফলো করবেন। যেটা প্রযোজ্য হবে না সেটা তো ফলো না করলে সমস্যা নেই। কিন্তু সংগঠন পদ্ধতির আলোকে সব কাজগুলো, সংগঠনের সিস্টেমটা যাতে আমরা এখানে আরো ডেভেলপ করার জন্য চেষ্টা করি, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমার শেষ কথা হচ্ছে, যেটা জুবাই ভাই একটু কাজ করেছে, আসলে এই সংগঠনের যে আন্দোলনের দায়িত্ব পালন করার জন্য দায়িত্বশীলদেরকে প্রতিদিন প্রস্তুতি নিতে হবে, প্রতি ঘন্টায় প্রস্তুতি। এই প্রস্তুতির একটা সময় হচ্ছে দিনের সময়, এই প্রস্তুতির আরেকটা সময় হচ্ছে রাত বা রাতের শেষ অংশটা, এবং রাতের শেষ অংশ আমরা যদি প্রতিদিন দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি না নিই, আমাদের সাংগঠনিক দায়িত্বটা
ব্যতিক্রম ছাড়া বাড়তে থাকে, কমে খুবই কম। আমার দায়িত্ব অনেক বড় হতে থাকলো, সে আলোকে আমার যোগ্যতার বিকাশটা হলো। দায়িত্ব বড় হতে থাকলো, আমার এলমের গণ্ডিটা 5 বছর আগে যে জায়গায় ছিল এখনো সেখানে থাকলো। আমার দায়িত্ব বড় হতে থাকলো, আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা আমার আরো অবনতি হতো। সাংগঠনিক ব্যস্ততা ইত্যাদির কথা বলে আমরা শেষ রাতে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি না। তো শেষ রাতে আল্লাহর কাছে হাজিরা না দিয়ে কি এই কাফেলার ভালো দায়িত্বশীল হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য প্রতিনিয়ত দায়িত্ব পালনের জন্য আমাদেরকে প্রস্তুতি নেয়া, সাধনা করা, এই বিষয়টা যাতে আমাদের জীবনের সাথে উৎপ্রুতভাবে লেগে থাকে, এখান থেকে যাতে আমরা আমাদের জীবন থেকে কোনো বিচ্ছিন্ন না করি। এই যে আমরা রিপোর্ট পেশ করলাম, এখানে 150-200 পৃষ্ঠার বেশি ইসলামী সাহিত্য কারো নাই। তাইলে এটা দিয়ে একজন দায়িত্বশীলের পড়ালেখার স্টাডি স্ট্যান্ডার্ডটা তো আমাদের সামনে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এত কম পড়াশোনা করে আমি আমার এলোমেলোতে সম্মিলিত রাখতে পারব। মৌলিক বইগুলো যদি আমি নিয়মিত বারবার যদি পড়াশোনা না করি, তাহলে বানিয়ে জামাতের দৃষ্টিভঙ্গি মেজাজে তো আমি সংগঠন পরিচালনা করতে পারব। তো এই জন্য আমরা সফর থাকবে, ছোটাছুটি থাকবে, দৌড়াদৌড়ি থাকবে, এর মাঝেও নিজকে নিজে গঠন করা, নিজের প্রতি নিজে খেয়াল রাখা, নিজের যত্ন নিজে নেওয়া।